সকলকে শুভ সন্ধ্যা। আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আমরা আলোচনা করছি বাংলার সন্ধির বিষয়ে এবং সেই আলোচনায় আমরা স্বরসন্ধির আলোচনা করেছি। এখন ব্যঞ্জন সন্ধির আলোচনা করছি। ব্যঞ্জন সন্ধির আলোচনায় এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা পরবর্তী ব্যঞ্জন সন্ধির নিয়ম কানুন এবং তার উদাহরণ এখানে আলোচনা করব। আমার সঙ্গে যারা ক্লাসে রয়েছে সকলকে স্বাগত। আমি প্রথমেই আগের দিনে যে বিষয়গুলির সঙ্গে কথা বলেছিলাম সেইগুলি প্রথমে তোমাদের কাছে রাখছি। আমরা কথা বলেছিলাম ব্যঞ্জন সন্ধির বিষয়ে কথা বলা শুরু করেছিলাম এবং সেখানে ব্যঞ্জন সন্ধিকে তার প্রকৃতি অনুসারে তিনটি পৃথককরণ বা তিনটি ভাগে পৃথকীকরণ করেছিলাম। সেই তিনটি ভাগ হলো স্বরব্যঞ্জন, যার মধ্যে একটি, এবং এই স্বরব্যঞ্জনের ক্ষেত্রে প্রথম সূত্রেই আমরা বলেছিলাম যে অ যোগ ছ এই মিলে অচ্ছ হয় এবং তার উদাহরণও আমরা পাশাপাশি রেখেছিলাম। ঠিক একইভাবে ছয়ের পূর্ববর্তী পদের যে স্বরবর্ণের সঙ্গে ছ দ্বিত্ব হচ্ছে তার উদাহরণও আমরা এখানে দেখিয়েছিলাম। দ্বিতীয় প্রকৃতির মধ্যে ছিল ব্যঞ্জন এবং স্বর, অর্থাৎ পূর্বপদের শেষ বর্ণ ব্যঞ্জন, পরপদের প্রথম বর্ণ স্বরধ্বনি যদি হয় সেক্ষেত্রে দুটি মিলে যে সন্ধিটি হচ্ছে ব্যঞ্জন স্বর সন্ধি। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে অঘোষ স্পর্শবর্ণের ঘোষবর্ণে পরিণতি হওয়া, এবং বলেছিলাম যে অঘোষ স্পর্শবর্ণের ঘোষবর্ণে পরিণত হওয়ার, অর্থাৎ প্রথমের অংশের ক্ষেত্রে আমরা ব্যঞ্জনের ক্ষেত্রে ব্যঞ্জন স্বরের ক্ষেত্রে একটি সূত্র বলেছিলাম অঘোষ স্পর্শবর্ণের ঘোষবর্ণে পরিণত হওয়া, এবং এটি বলেছিলাম প্রতিটি বর্গের যে প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলি হচ্ছে অঘোষ বা ধ্বনিগুলি অঘোষ এবং তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে সঘোষ। এক্ষেত্রে আমাদের স্পর্শ বর্ণের প্রভাবে অঘোষ বর্ণগুলি ঘোষ বর্ণে পরিণত হয়। সেই কথা আমরা উদাহরণ এক্ষেত্রে দিয়েছিলাম, যেমন দিগন্ত, দিক যোগন্ত, দিগ্ভ্রম, দিক যোগ ভ্রম, এইভাবে। এবং তারপরে প্রকৃতি তিন, সেই তিন প্রকৃতি ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা বলেছিলাম তার দুটি প্রকৃতি হচ্ছে, একটি স্বাধীন ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জন স্বাধীন, এবং আরেকটি হচ্ছে বিসর্গ, যেটি আলাদা করে একটি আমরা পর্ব করেছিলাম বা আলাদা একটি প্রকৃতি করেছিলাম যেখানে বিসর্গ সন্ধি। সেই আলোচনায় আমরা এখনো যাইনি, সেটা আমরা আস্তে আস্তে সেই আলোচনার দিকে যাব। এবং আমরা যে ব্যঞ্জন সন্ধির স্বাধীন যে সন্ধির কথা বললাম সেই সন্ধির আলোচনায় প্রথমে আমরা বলেছিলাম যে অঘোষ স্পর্শবর্ণের ঘোষবর্ণে পরিণতি হওয়া, এবং তার উদাহরণ এখানে দেখিয়েছিলাম। তারপরে আমরা বলেছিলাম অঘোষ স্পর্শবর্ণের নাসিক্য বর্ণে পরিণতির যে ঘটনা, যেখানে পরপদের আদ্যবর্ণ যদি ন এবং ম হয় সেক্ষেত্রে এটি হয়, সেটির কথা বলেছিলাম। এবং ৩ নম্বর সূত্রে আমরা বলেছিলাম যে পূর্বপদের শেষ বর্ণ যদি চ বর্গীয় হয় এবং পরপদের প্রথম বর্ণটা যদি ন হয়, মানে দন্তন্য হয়, সেক্ষেত্রে দন্তন্য স্থানে ইয় হয়। যেমন যাঁচা, যাঁচনা, রাজ্ঞী এই ধরনের শব্দগুলি তার মধ্যেই পড়ে। এবং চতুর্থ, ঘোষ স্পর্শবর্ণের অঘোষ বর্ণে পরিণতি হওয়া। সেক্ষেত্রেও আমরা পূর্বপদের শেষ বর্ণটি যদি দ বা ধ হয় এবং পরপদের প্রথম বর্ণটির প্রত্যেক বর্গের অঘোষ বর্ণ ক খ চ ছ ইত্যাদি হয়, সেক্ষেত্রে তখন দ ধ স্থানে ত হয়, এবং তারও আমরা উদাহরণ দেখিয়েছিলাম। এবং শেষ আমরা এখানেই চতুর্থ যে সূত্র সেখানেই আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী আলোচনার বা আরো সামনের যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলির দিকে আমরা এগিয়ে যাব। এতদূর পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পরবর্তী ক্ষেত্রে করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আমি এখন আমার আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই আলোচনার আমরা প্রথম 5 নম্বর যে সূত্র, যেখানে পরবর্তী বর্ণের সহিত একটা সাযুজ্য বা স্বাগোত্র লাভ ঘটছে এবং তার দুটি
বলা যেতে পারে উপশিরোনাম বা উপসূত্র বলা যেতে পারে। একটা হচ্ছে ত বর্গীয় বর্ণের চ বর্গীয় বর্ণের সঙ্গে একটা সাযুজ্য বা স্বাগোত্র হচ্ছে। সেটা কি বলছে না, যদি পূর্বপদের শেষ বর্ণটা ত বা দ হয় এবং পরপদের প্রথম বর্ণটা যদি চ ছ জ ঝ থাকে, তখন ওই পূর্বপদের ত বা দ এই দুটো লোপ পাবে এবং পরপদের চ স্থানে চয় চ, ছয় স্থানে ছয় ছ, জয় স্থানে মানে দ্বিত্ব হয়ে যাবে। এই যে দ্বিত্ব হওয়াটা, এই যে স্বগোত্র হচ্ছে, এই পরপদের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত স্বরবর্ণটাও পূর্বপদে যুক্ত হচ্ছে, সেটাকে আমরা এক্ষেত্রে এইভাবে দেখছি। আমি প্রয়োজনে একটু লিখে রাখি, তোমাদের পরবর্তী নোটের ক্ষেত্রে সুবিধা হবে। কি বললাম, পূর্বপদের শেষ বর্ণটা যদি ত বা দ হয় এবং পরপদের প্রথম বর্ণটি চ ছ জ ঝ থাকে, সেক্ষেত্রে আমরা কি বললাম, সেক্ষেত্রে পূর্বপদের ত বা দ কি হবে, লোপ পাবে এবং পরপদের চয় স্থানে চয় চ, ছয় স্থানে ছয় ছ, এই যেমন ভাবে হয় যথাক্রমে ছয় ছ বা জয় জ বা জয় ঝ, এই রকম হবে। আমরা একটু উদাহরণ দিই, তাহলে বিষয়টা আমাদের কাছে খানিক পরিষ্কার হবে। যেমন ধরো, উদাহরণ হচ্ছে আমরা একটা শব্দ বলি যেমন চলচ্চিত্র, এটা যদি আমরা ভাঙি সেক্ষেত্রে কি পাবো না, চলো চলত যোগ চিত্র, তাই তো চলচ্চিত্র হচ্ছে, কারণ এখানে ত, এই তটি এখানে লুপ্ত হচ্ছে এবং তয়ের স্থলে কি হচ্ছে, তয়ের স্থলে পরবর্তী ক্ষেত্রে যেটি রয়েছে সেই পরবর্তী ধ্বনিটি যুক্ত হয়ে এক্ষেত্রে দ্বিত্ব হয়ে যাচ্ছে। আমরা এখানে বলেছি যে পূর্বপদের ত বা দ লোপ পাবে এবং পরপদের স্থানে যদি চ থাকে তাহলে চয় ছ, যদি ছ থাকে তাহলে ছয় ছ, যদি জ থাকে তাহলে জয় জ এবং ঝ থাকে জয় ঝ হবে। আমরা আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। এটার কি হলো না, এটা হচ্ছে ত প্লাস চ সমান এক্ষেত্রে হলো আমাদের চয় চ, তার উদাহরণ আমরা এক্ষেত্রে পেলাম। এরকম আরো দু একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো সৎ যোগ চরিত্র, তখন সেটা সন্ধি করলে কি হবে, সন্ধি করলে হবে সচ্চরিত্র, কি হবে, সচ্চরিত্র। ঠিক একইভাবে সৎ যোগ চিদানন্দ, সেটি সন্ধি করলে কি হবে, সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ। পরিষ্কার? ঠিক একইভাবে ধরা যাক ত প্লাস ছ আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সন্ধির নিয়ম অনুযায়ী ছয় ছ হবে এবং তার আমরা উদাহরণ দিতে পারি। উদাহরণ হচ্ছে উৎ যোগ ছেদ সমান উচ্ছেদ, বা আমরা এরকম করতে পারি সৎ যোগ ছাত্র সমান সচ্ছাত্র। ঠিক একইভাবে আমরা অন্য বর্ণগুলোর সঙ্গে বা অন্য ধ্বনিগুলোর সঙ্গে মিলিত মানে পরিচিত হতে পারি, যেমন ত প্লাস জ যদি হয় সেক্ষেত্রে জয় জ হবে আমরা জানি, এবং তার উদাহরণ হচ্ছে যাবত যোগ জীবন সমান কি হবে, যাবজ্জীবন। পরিষ্কার? ঠিক তেমনি ভাবে ত প্লাস ঝ যদি হয় তাহলে আমরা পাচ্ছি জয় ঝ, যেমন তার আমাদের উদাহরণ হচ্ছে কুত যোগ ঝটিকা, যার সন্ধি করলে হয় কুজ্ঝটিকা। পরিষ্কার? তাহলে এগুলো আমরা মূলত পেলাম কিসের সঙ্গে, ত এর সঙ্গে পেলাম। এবার আমরা ত ছাড়াও আরো একটি ধ্বনির কথা বলেছিলাম, দ ধ্বনি। দ এর সঙ্গে আমরা কয়েকটা উদাহরণ নিতে পারি, যেমন দ প্লাস চ যদি হয়
সেক্ষেত্রে একইভাবে চয় চ হবে, তাই না? সেক্ষেত্রে একইভাবে চয় চ হবে। হ্যাঁ, চলচ্চিত্রই তো করেছি আমি, হসন্ত দিয়েছি মানে ওটা খণ্ডত্ব, একেবারে হসন্ত মানেই খণ্ডত্ব। এক্ষেত্রে খণ্ডত্ব করছি না, কারণ এক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে হসন্তই প্রয়োগ করতে হয়, খণ্ডত্ব দিতে পারো, একই বিষয়। কি হলো? দ প্লাস চ, চয় চ, এক্ষেত্রে হলো, যেমন আমরা উদাহরণ পেতে পারি, যেমন হচ্ছে উদাহরণ পেতে পারি তদ যোগ চিন্তা সমান তৎচিন্তা, বা আরো ভালো বিপদ যোগ চিন্তা সমান বিপদ চিন্তা। এইরকম ভাবে আমরা এক্ষেত্রে পেতে পারি। ঠিক চ হলো তেমনি আমাদের এক্ষেত্রে ছ, সেক্ষেত্রে ছয় ছ। তার উদাহরণ বলতে পারি আমরা তদ যোগ ছবি সমান তৎছবি, হয়ে গেল। তারপরে আমরা পেতে পারি দ যোগ জ, সেক্ষেত্রে আমার জয় জ হবে, এবং তার উদাহরণ হচ্ছে তদ যোগ জন্য সমান তজ্জন্য, বা বিপদ যোগ জনক সমান বিপদজনক, আমরা এইভাবে পেতে পারি। ঠিক সেইভাবে আমরা ঝ ক্ষেত্রেও আমরা দেখব যে জয় ঝ হচ্ছে, এবং তার উদাহরণ আমরা পেতে পারি, উদাহরণ হচ্ছে বিপদ যোগ ঝঞ্ঝা সমান বিপদ ঝঞ্ঝা। তাহলে আমরা কি দেখলাম? এক্ষেত্রে আমরা তবর্গীয় সঙ্গে তবর্গীয় বর্ণের চবর্গীয় বর্ণের সঙ্গে সাযুজ্য বা স্বগোত্র হয়ে যাচ্ছে, অর্থাৎ একই হয়ে যাচ্ছে, পরবর্তী বর্ণের সঙ্গে তারা মিলিত হয়ে একই হয়ে যাচ্ছে। এটা আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম। এবার ঠিক একইভাবে আমরা আরেকটির ক্ষেত্রে, যেমন ত বর্গের ক্ষেত্রেও এই ব্যাপারটা দেখতে পাবো। সেক্ষেত্রেও পূর্বপদের শেষ বর্ণটা ত বা দ যদি হয়, এবং পরপদের শেষ বর্ণটা যদি ধরা যাক আমাদের ট, ঠ, ড বা ঢ হয়, সেক্ষেত্রেও পূর্বপদের ওই ত বা থ কিন্তু লোপ পায়, এবং একইভাবে এখানে ওই যে টয় স্থানে টয় ট, ঠয় স্থানে ঠয় ঠ, ড স্থানে, মানে ঠ তো এক্ষেত্রে বেশির ক্ষেত্রে নয়, ট মূলত ট, ড, ঢ এগুলি বেশি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টয় স্থানে টয় ট, ড স্থানে ডয় ড, ঢ স্থানে ডয় ঢ, এইগুলো হচ্ছে। কি কি হচ্ছে পরিবর্তন আমি এখানে করে দিচ্ছি। টয় ট হচ্ছে, ডয় ড, ঢয় ঢ হচ্ছে, বা হচ্ছে ঢয় ঢ। ডয় ঢ হবে, ডয় ঢ একসাথে হবে। আমি যখন লিখবো তখন লিখতে পারবো, বুঝতে পারবে। আমরা উদাহরণ দিই তাহলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরো যদি ত এবং ট থাকে, তাহলে আমরা বললাম হবে হচ্ছে টয় ট, যার উদাহরণ হচ্ছে ধরো তৎ যোগ টিকা সমান তট্টিকা। তেমনি আমরা ত যোগ ঢ, যার উত্তর মানে পরিবর্তন হচ্ছে ঢয় ঢ, সেক্ষেত্রে আমরা দেখব উদাহরণ হিসেবে উত যোগ ডিন, যার পরিবর্তন হলে হবে উড্ডিন। তেমনি আমরা নিয়ম অনুসারে ত প্লাস ঢ যদি হয়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডয় ঢ। যেমন আমরা এর উদাহরণ হিসেবে পাবো
বৃহৎ, বৃহৎ যোগ ধক্কা, এটা হবে বৃহৎ এটা লেখাটা একটু অসুবিধা হচ্ছে, ঢক্কা। তেমনি দ যদি একইভাবে তয়ের পাশাপাশি যদি দ হয়, দয়ের ক্ষেত্রে ট হলে হবে হচ্ছে আমাদের টয়ট, যেমন তদ যোগ টিকা সমান তট্টিকা, বা দ প্লাস ঢ যদি হয় সেক্ষেত্রেও আমরা একইভাবে ডয় ঢ পাবো, এবং তার উদাহরণ হচ্ছে এতদ যোগ ঢক্কা, এতদ ঢক্কা। তাহলে আমরা কি পাচ্ছি যে এখানেও যে ব্যাপারটা যে ত বর্গীয় বর্ণের ট বর্গের বর্ণের সঙ্গে তার একটা পরিণতি বা সাযুজ্য ঘটছে। তাহলে দুক্ষেত্রেই কি হলো না, এই নিয়মটা হচ্ছে পরবর্তী ব্যঞ্জনের সাহায্যে বা সাযুজ্যে সে একটা সমগোত্রীয় বা একেবারে একে স্বগোত্রীয় বর্ণে তার পরিবর্তন ঘটছে। পরিষ্কার? আমরা পরের সূত্রে যাই। এটাকে আমরা 6 নম্বর সূত্র করলাম, সূত্র নম্বর 7। সূত্র নম্বর 7-এর ক্ষেত্রে সূত্রটি হলো পূর্বপদের শেষ বর্ণটি যদি ত, দ বা ধ হয় এবং পরপদের যদি আমরা ন বা ম থাকে, তাহলে ওই ত বা দর স্থানে ন হয়। কি বললাম যে আমি পরে আবার সুন্দর করে লিখে দেব, তোমরা বুঝতেই পারবে। বললাম যে পূর্বপদের শেষ বর্ণটা যদি ত, দ, ধ হয় এবং পরপদের প্রথম বর্ণটা যদি ন বা ম হয়, তাহলে ওই ত বা দয়ের স্থানে, ত বা ধয়ের স্থানে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি ত বা দ বা ধয়ের স্থানে ন হয়। যেমন এর সব থেকে আমরা এইভাবে উত্তরটা ভালো করে বুঝতে পারবো, যেমন ত যোগ ন, নয় ন। যেমন উৎ, খুব পরিচিত আমাদের শব্দ, উৎ যোগ নতি, উন্নতি। তাহলে এই ক্ষেত্রে কি হলো না, ওই ত যে ছিল সেই তটি পরবর্তী নয়ের প্রভাবে দন্তন্নতে পরিণত হলো এবং দন্তন্য দন্তন্য যুক্ত হয়ে গেল, যুগ্ম বর্ণ হলো। তেমনি ত প্লাস ম, এক্ষেত্রেও আমরা পাবো কি নয় ম। ত প্লাস ম এর ক্ষেত্রে আমরা কেবলমাত্র ত ক্ষেত্রে এক্ষেত্রে ন হচ্ছে, তাহলে নয় ম হয়ে যাচ্ছে। যেমন আমরা পাচ্ছি মৃৎ, মৃৎ যোগ ময় সমান মৃন্ময়, বা চিত যোগ ময় সমান চিন্ময়, এইভাবে পাচ্ছি। তেমনি দ প্লাস ন যদি হয় সেক্ষেত্রেও নয় ন হবে। যেমন আমরা এর উদাহরণ হিসেবে বলতে পারি তদ যোগ নিমিত্ত সমান তন্নিমিত্ত, তাই না? তন্নিমিত্ত হিসেবে আমরা পেলাম এখানে। ঠিক একইভাবে দ ম যদি হয় সেক্ষেত্রেও একইভাবে নয় ম হবে, এবং তার উত্তর হচ্ছে তদ, মানে তার উদাহরণ হচ্ছে তদ যোগ ময়, সেক্ষেত্রে হচ্ছে তন্ময়। আবার ধ যোগ ন যদি হয় সেক্ষেত্রে নয় ন, এবং তার উদাহরণ হচ্ছে ক্ষুদ যোগ নিবৃত্তি সমান ক্ষুন্নিবৃত্তি।
আমরা একটি যে তথয়ের যে ব্যাপারটা, যে ত থ দ এক্ষেত্রের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে ন বা ম থাকলে সেক্ষেত্রে আমরা বলছি যে কি হচ্ছে না, ওই ত থ দ এর স্থানে ন হচ্ছে, অতিরিক্ত নয়ের একটা পরিবর্তন হচ্ছে। এটা আমরা সন্ধির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্যঞ্জন ধ্বনিটির উৎপাদিত হচ্ছে এখানে। পরিষ্কার সকলের কাছে? সূত্র নম্বর 8। এক্ষেত্রেও আমরা একইভাবে দেখব যে ওই পূর্বপদের শেষ বর্ণটি যদি ত থ ত বা দ হয় এবং পরপদের প্রথম বর্ণটা যদি তালেব্যস্ব হয়, তাহলে ওই তালেব্যস্ব স্থানে মানে শয়ের স্থানে, তালেব্যস্ব যে শয়ের স্থানে কি হয়, ছয় ছ হয়। কি হলো এই ক্ষেত্রে আমরা বলে দিলাম, সন্ধির নিয়ম অনুসারে বলছে যে যদি শেষ বর্ণটা মানে প্রথম পূর্বপদের শেষ বর্ণটা ত বা দ হয় এবং পরপদের প্রথম বর্ণটা স হয়, তাহলে ওই শয়ের স্থানে চয় ছ হয়। উদাহরণ হচ্ছে, আমরা একদম নিয়ম অনুসারে করব, ত প্লাস ছ চয় ছ। আমরা এক্ষেত্রে উদাহরণ হচ্ছে উৎ যোগ শ্বাস, সন্ধি করলে হয় উচ্ছ্বাস। এছাড়াও চলত যোগ শক্তি, সেক্ষেত্রে আমরা করছি চলত শক্তি। তেমনি উৎ যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল, এক্ষেত্রে তাই হচ্ছে। তেমনি দ এর সঙ্গে যদি স হয় সেক্ষেত্রেও চয় ছ, এবং তার উদাহরণ হচ্ছে তদ যোগ শক্তি সমান তৎশক্তি। তেমনি উদ যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল, এই হচ্ছে নিয়ম। ব্যঞ্জন সন্ধির নিয়ম 9 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে পূর্বপদের শেষ বর্ণটা যদি ত হয়, ত অর্থাৎ খণ্ডত্ব হয়, এবং পরপদের সঙ্গে যদি হ থাকে, তাহলে ওই খণ্ডত্ব স্থানে হচ্ছে কি দ, এবং পরপদের হ স্থানে হচ্ছে দয়ধ, এবং হ স্বরটি দয়ধতে যুক্ত হয়। কি হলো ব্যাপারটা বুঝিয়ে দিই। আমি সন্ধিটার আগে সূত্রটা লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। পূর্বপদের শেষ বর্ণটি যদি ত বা খণ্ডত্ব হয় এবং পরপদের প্রথম বর্ণটি হ হয়, তবে পূর্ব পদের খণ্ডত্ব স্থানে দ এবং পরপদের হ স্থানে দয়ধ হয়। কি, ধরো ত যোগ হ, কি হবে, ত হচ্ছে দ আর হ হয়ে যাচ্ছে কি, হয়ের স্বরূপটা দয়ধতে যুক্ত হচ্ছে, তাহলে হিসেব মতো দয়ধ হচ্ছে। এইটা হচ্ছে, যেমন উদাহরণ হচ্ছে উৎ যোগ হার, তাতে সন্ধি হলে হচ্ছে উদ্ধার। আরো একটা উদাহরণ দিই, যেমন জগৎ যোগ হিত, কি হচ্ছে জগৎ ধিত। তেমনি দ
যোগ হ যদি হয় সেক্ষেত্রেও দ্বৈধ, যেমন পদ যোগ হতি সন্ধি করলে হচ্ছে পদ্ধতি। ছোট ছোট কিছু সূত্র, কিছু নিয়ম, সেগুলো আমাদের মানে একেবারে জেনে রাখতেই হবে, সেই জন্যই এইগুলো একটু বলে বলে যাচ্ছি। আশা করি বুঝতে পারছো সকলেই। কোনো রকম অসুবিধা হলে নিশ্চয়ই বলবে তোমরা। এর পরবর্তী নিয়ম 10, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী বর্ণের সঙ্গে আবার সাযুজ্য লাভের যে ব্যাপার, যা আমরা আগে আলোচনা করেছি, ঠিক একইভাবে পরবর্তী বর্ণের সহিত সাযুজ্য বা স্বাগোত্র লাভ কি হচ্ছে না, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ত এবং দয়ের লয়ে পরিবর্তন। কেমন না, পূর্বপদের শেষ বর্ণটা যদি ত বা দ হয় এবং পরপদের শেষ বর্ণটা, প্রথম বর্ণটা যদি ল হয়, তাহলে আমরা দেখতে পাবো যে ওই ত আর দয়ের পরিবর্তে সেক্ষেত্রে ল হচ্ছে এবং দ্বিত্ব হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে ত যোগ ল সমান হচ্ছে লয় ল। আবার একইভাবে দ প্লাস ল সেটাও লয় ল। যেমন উদাহরণ হচ্ছে বিদ্যুৎ যোগ লিখন সন্ধি করলে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ লিখন, বিদ্যুৎ লিখন। বা এই ক্ষেত্রে দেখব তদ যোগ লোক সমান তল্লোক। এইভাবে আমরা এক্ষেত্রেও দেখছি যে ত এবং দয়ের স্থানে লয়ের একটা পরিবর্তন ঘটছে, মানে ত দয়ের ফলে লয়ের একটা পরিবর্তন হচ্ছে, যে ক্ষেত্রে পরিবর্তনটা কি না পরবর্তী বর্ণের সঙ্গে সাযুজ্য বা স্বগোত্র লাভের একটা বিষয় এখানে রয়েছে। তাহলে আমাদের 11 নম্বর সূত্রে যাওয়ার আগে 10 নম্বর এক্ষেত্রে পরিষ্কার হলো, এবং আমরা প্রায় সবগুলোরই উদাহরণ দিতে দিতে যাচ্ছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে তোমরা অবশ্যই জানাবে। পরের সন্ধির সূত্র, ব্যঞ্জন সন্ধির সূত্র 11 নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি পূর্বপদের শেষ বর্ণটা ধ, ভ বা হ হয় এবং পরপদের প্রথম বর্ণটা ত হয়, তাহলে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দেখব যে পূর্বপদের ধয়ের সঙ্গে ত এর স্থানে দয়ধ, ভয়ের সঙ্গে ত এর সঙ্গে বয়ধ এবং হয়ের সঙ্গে ত এক্ষেত্রে গয়ধ হচ্ছে। ব্যাপারটা লিখি, ভালো বুঝতে পারবে। যেমন ধ যোগ ত হলে কি হচ্ছে দয়ধ। আমি খণ্ডত্ব পড়ে যাচ্ছে, এটা এটা ত হবে। তেমনি ভ যোগ ত সেক্ষেত্রে হচ্ছে দয়ধ, কিন্তু হ যোগ ত যদি হয় সেক্ষেত্রে হচ্ছে গয়ধ। উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। উদাহরণ হচ্ছে বুধ যোগ ত সমান বুদ্ধ। তাহলে বুদ্ধের সন্ধি কি বুধ যোগ ত, তখন হচ্ছে বুদ্ধ। তাহলে আমরা ক্ষেত্রে কি পাচ্ছি যে এই যে ধ এবং ত মিলে দয়ধটি হচ্ছে। ঠিক একইভাবে আমরা এক্ষেত্রে পাবো, উদাহরণ হতে পারে লভ যোগ ত সমান লব্ধ। তেমনি পরবর্তী ক্ষেত্রে আমরা পাবো যে হ যুক্ত গয়ধ, সেক্ষেত্রে হচ্ছে দু হ যোগ ত সমান দুগ্ধ। তেমনি আরেকটা হতে পারে বি
বিমুহ যোগ ত সমান বিমুগ্ধ। এটা হলো আমাদের 11 নম্বর সূত্র, যেখানে আমরা বললাম পূর্বপদের শেষ বর্ণটা যদি ধ, ভ, হ হয় এবং পরপদের প্রথম বর্ণটা যদি ত হয়, তবে পূর্বপদের ধ যোগ ত স্থানে দয়ধ, ভ যোগ ত স্থানে বয়ধ, এটা আমি ভুল লিখেছি, বৈধ লিখতে হবে। আমরা লব্ধের ক্ষেত্রে তাই দেখলাম, এবং হয়ের স্থানে গয়ধ হচ্ছে, এবং তার উদাহরণ আমরা এক্ষেত্রে দেখতে পেলাম। সূত্র 12, এক্ষেত্রে নাসিক্য ও অনুস্বারের আমরা দেখতে পাব যে পূর্বপদের শেষ বর্ণটা যদি ম হয় এবং পরপদের প্রথম বর্ণটা ধরা যাক ক, খ, গ, ঘ হয়, তবে আমরা ক্ষেত্রে দেখতে হবে কি না ময়ের স্থানে ময়ের স্থানে তে পরিণত হবে, কিন্তু লেখার সময় এই টা আমরা কি করে লিখব? টা আমরা অনুস্বার অংশে লিখব। কিভাবে লিখব? অনুস্বার। টা আমরা অনুস্বারের মধ্য দিয়ে লিখব। আমরা একটু উদাহরণ দিই, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন ধরো ম যোগ ক। আমি আবারও বলছি যে পূর্বপদের শেষ বর্ণটা যদি ম হয় এবং পরপদের প্রথম বর্ণ যদি ক, খ, গ, ঘ হয়, তাহলে ময়ের স্থানে অনুস্বার হচ্ছে। লেখার ক্ষেত্রে আমরা অনুস্বার, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ম হচ্ছে। যেমন ম যোগ ক, এক্ষেত্রে কি হচ্ছে? উময় ক। আমরা উচ্চারণের ক্ষেত্রে কি করছি? যেমন অহম যোগকার, আমরা কি উচ্চারণ করছি? অহংকার। ঠিক একইভাবে সমযোগ কীর্ণ, আমরা সন্ধি করছি কি? সংকীর্ণ। তেমনি সমযোগ কীর্তন, সংকীর্তন। সমযোগ কল্প, সংকল্প। সমযোগ কর, সংকর। সমযোগ কেত, সংকেত। এইভাবে আমরা সমস্ত শব্দগুলির সংকলন, সংকেত, সংকর, এই সবগুলোর ক্ষেত্রে এটি দেখব। ধরা যাক শব্দটি রয়েছে ম যোগ খ, সেক্ষেত্রে হবে ময় খ, কারণ মটাতে উমতে পরিণত হচ্ছে, কিন্তু পরবর্তী ব্যঞ্জন তো তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যার সন্ধি হচ্ছে সম যোগ খা, সন্ধি করলে হচ্ছে সংখ্যা। মটা অনুসারে পরিণত হচ্ছে এবং আমরা তার রূপটা দেখতে পাচ্ছি সংখ্যা। ঠিক একইভাবে ম যোগ গ সমান হচ্ছে কি? উময় গ। উদাহরণ কি? সম যোগ গীত কি হচ্ছে? সঙ্গীত। পরিষ্কার? সম যোগ গোপন কি হচ্ছে? সংগোপন। তেমনি ম যোগ ঘ, সেক্ষেত্রে হচ্ছে উময় ঘ। যেমন আমরা উদাহরণ পাচ্ছি সম যোগ ঘ সমান হচ্ছে আমাদের সংঘ। তাই না? এক্ষেত্রে আমরা কি পেলাম? যে একেবারেই মানে নাসিক্য ব্যঞ্জন এবং অনুস্বার যেটাকে বলছে অনুস্বার, এটা লেখাটা অনুস্বার হবে, সেটা আমরা এক্ষেত্রে উল্লেখ করতে পারছি যে ম এবং পরবর্তী ক্ষেত্রে ক, খ, গ, ঘ থাকার ফলে মটা উতে পরিণত হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। লেখার সময় আমরা বিকল্পতে অনুস্বার ব্যবহার করছি এবং সেটা আমরা এক্ষেত্রে দেখালাম। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে ওই নাসিক্য অনুস্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই বর্ণটা যদি আমাদের পূর্বপদের শেষ বর্ণটা ম হয় এবং পরপদের প্রথম বর্ণটা যদি জ, র, ল, ব, তালেব্য স, দন্তস্ব এবং হ হয়, তাহলে ওই পূর্বপদের ময়ের স্থানে অনুস্বার হচ্ছে। কি হচ্ছে? অনুস্বার। আমি এখানে অনুস্বার এক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং পরপদের প্রথমে যদি ব থাকে,
অনুস্বার না লিখে সেখানে ম অপরিবর্তিত রাখা যেতে পারে। যেমন আমরা একটু উদাহরণের ক্ষেত্রে দিতে পারি, যেমন ধরো কিম যোগ বা, সেক্ষেত্রে আমরা করছি কি কিংবা। ঠিক একইভাবে কিম যোগ বদন্তি কিংবদন্তি, সম যোগ বরণ সম্বরণ, এইভাবে। তেমনি আমরা ধরা যাক সম যোগ জ, সেক্ষেত্রে কি যত, ধরা যাক সমযোগ যত, কি হলো সংযত, কি হলো সংযত করতে পারলাম আমরা এখানে, সংযত হয়ে গেল। তেমনি আমাদের সমযোগ রাগ, সেক্ষেত্রে আমাদের সমযোগ রাগ কি হয়ে যাচ্ছে সংরাগ। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে ম এর পরে যদি জ, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, অন্তস্ব হ, যে কোনো থাকুক না কেন, সেই ক্ষেত্রে ওই মটি অনুস্বারে পরিণত হয় বা পরিবর্তিত হয়। কিন্তু এখানে মনে রাখতে হবে যে শব্দটার মধ্যে কিছু ব্যতিক্রমও আছে। যেমন ধরো সংযোগ রাজ, সংযোগ রাজ মানে হচ্ছে সম্রাট, ক্ষেত্রে কিন্তু সম্রাট হয়, সম্রাজ হচ্ছে না, এটা কিন্তু ব্যতিক্রমী। আমি ব্যতিক্রমী সন্ধির কথা বলবো। অনেকের মতে ময়ের পরে অন্তস্থ বর্ণ উষ্মবর্ণ থাকলে ময়ের বর্ণটা ম না হয় অনুস্বার হয়, তারা বিকল্পে ম মানেন না। কিন্তু ব্যাপারটা খুব নিশ্চিত করে এক্ষেত্রে বলা যাচ্ছে যে ময়ের পরে যে ক্ষেত্রে জ, র, ল, ব, স, দন্তস্ব, হ থাকছে, সেক্ষেত্রে ম কিন্তু অনুস্বারে পরিণত হচ্ছে। এবং ওই অনুস্বারের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনুস্বারের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে যে ব্যঞ্জনটি সেটা যুক্ত হয়ে যাচ্ছে, এইভাবে সেক্ষেত্রে হচ্ছে। এটা আমাদের নাসিক্যের ক্ষেত্রে এটা দেখতে পেলাম। তেমনি আরো নাসিক্যের অনুস্বারের ক্ষেত্রে দেখতে পাবো আরো কিছু রয়েছে। যেমন যদি পূর্বপদের শেষ বর্ণটা ম থাকে এবং পরপদের ক্ষেত্রে ধরা যাক চ, ট, ত, প এইসব থাকে, তাহলে সেক্ষেত্রেও দেখবো যে ময় স্থানে পরপদের যে প্রথম বর্ণটি সেটা নিজের জায়গায় চলে আসে। যেমন আমরা কি পাচ্ছি, মানে ময়ের স্থানে পরপদের প্রথম বর্ণের স্থলে নিজ নিজ বর্গের পঞ্চম বর্ণ আসে। ভালো করে এই জায়গাটা মনে রাখতে হবে। ধরা যাক চ বর্গের কিছু রয়েছে, কি বলছেন চ বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ইয়, তেমনি ট বর্গের পঞ্চম বর্ণ মূর্ধন্য, ত বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য, প বর্গের পঞ্চম বর্ণ ম। যেমন আমাদের উদাহরণ দিলে বুঝতে পারবে, ম যোগ চ, তাহলে এক্ষেত্রে ম যোগ চ এর ক্ষেত্রে কি হচ্ছে, ময়ের স্থানে চ বর্গের পঞ্চম বর্ণটা চলে আসছে, তাহলে কি হচ্ছে ইয়, এবং তার সঙ্গে চ হচ্ছে ইয় চ। যেমন আমরা সন্ধি করলে পাচ্ছি সম যোগ চয় সমান সঞ্চয়। পেলাম। ঠিক একইভাবে ম যোগ জ যদি হয় সেক্ষেত্রে ইয় জ, সম যোগ জয় সঞ্জয়। তেমনি ম যোগ ত, ত বর্গে চলে গেছি, সেক্ষেত্রে দন্তন্য তো, কারণ ত বর্গের শেষ বর্ণ দন্তন্য। যেমন আমরা উদাহরণ নিতে পারি গম যোগ, উদাহরণ হিসেবে দিতে পারি এক্ষেত্রে গম যোগ তব্য সমান হচ্ছে গন্তব্য, তাই না? এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে সমযোগ তাপ সন্তাপ, তেমনি ম যোগ দ, সেক্ষেত্রেও নয় দ। যেমন এক্ষেত্রে সন্ধি হচ্ছে সম যোগ দেশ সমান সন্দেশ, তাই না? তেমনি ম যোগ ধ যদি হয়, ধ বর্গ, প বর্গের ক্ষেত্রে যদি ধরা যাক আমি যদি প বর্গের ক্ষেত্রে করি, ম যোগ প আছে, তাহলে কি হচ্ছে, প বর্গের শেষ বর্ণ হচ্ছে ম, তাহলে ময় প। যেমন সম যোগ পূর্ণ সম্পূর্ণ। এইটার একটা আমাদের মনে রাখতে হবে। শেষ আর দুটো সন্ধির নিয়ম মানে রয়েছে ব্যঞ্জন ক্ষেত্রে, সেটি করে আমরা এই অংশের আলোচনা শেষ করব।
সেটা হচ্ছে ওই অন্তস্থ বা উষ্ম বর্ণের পরে থাকলে পূর্বপদের দন্তন্য বা ময়ে পরিণতের একটা অনুস্বার ঘটে। এইটার উদাহরণ একটু দিয়ে রাখি, যেমন দশন, দশন যোগ অ, সেটা হচ্ছে দংশ। তার মানে কি, অন্তস্থ বা উষ্ম বর্ণের পরে থাকলে পূর্বপদের দন্তন্য ময়ে পরিণত হয়। দন্তন্য ম এইগুলো সবই অনুস্বারে পরিণত হয়। যেমন সনস যোগ অ সংস, হিনস যোগ আ হিংসা, জিঘাংস যোগ আ জিঘাংসা, এইগুলি রয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকটি ক্ষেত্রে আমরা দেখব, যে ক্ষেত্রে পূর্বপদের শেষ বর্ণটা মূর্ধন্য ষ এবং পরপদের ক্ষেত্রে ত বা থ থাকছে, সেক্ষেত্রে আমরা তয় স্থানের ক্ষেত্রে আমরা পাচ্ছি, তয় স্থানের ক্ষেত্রে পাচ্ছি ট, এবং থয় স্থানের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে করছি ঠ। যেমন স যোগ ত কি হচ্ছে না, যেমন মূর্ধন্য ষ ট মানে তটা টয়ে পরিণত হচ্ছে, যেমন বৃষ যোগ তি সন্ধি করলে হচ্ছে বৃষ্টি। তেমনি স যোগ থ হয়ে যাচ্ছে কি মূর্ধন্য ষ ঠ, কারণ তয়ের পরে ঠ, যেমন হচ্ছে শস যোগ থ সন্ধি করলে হচ্ছে ষষ্ঠ, তাই না? আমরা এরকম পেলাম। আর দুটো ছোট ছোট সন্ধির উদাহরণ বলে রাখি, উৎস মানে সূত্র 17 এবং 18। 17 হচ্ছে উত উপসর্গের স্থা এবং স্থানব ধাতু যোগে যে সন্ধি হয়, সেক্ষেত্রে প্রথম ধ্বনি স লোপ পায়। যেমন হচ্ছে ধরো উত যোগ স্তম্ভ, এক্ষেত্রে আমরা লোপ দেখতে পাবো, সেক্ষেত্রে হবে উত্তম্ভ। বা উত যোগ স্থান উত্থান, বা উত যোগ স্থিত উত্থিত, এইরকম। আবার সম উপসর্গের পরে ক্রি ধাতু যুক্ত হলে ধাতুর পূর্বে শয়ের একটা আগমন ঘটে। সম উপসর্গের পরে, সম উপসর্গের পরে যদি ক্রি ধাতু যুক্ত হয় তাহলে শয়ের আগমন হচ্ছে। যেমন আমরা সম যোগকার সমান সংস্কার, বা সম যোগকৃত কি হচ্ছে সংস্কৃত, এইগুলো পাচ্ছি। তাহলে আমাদের এখানে সন্ধির ব্যঞ্জন, যে সন্ধির কথা আমরা বলছি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ছাড়া যে আলোচনা আমাদের হচ্ছিল, সেই আলোচনার সূত্র এখানে শেষ হবে। আমরা ব্যঞ্জন ব্যঞ্জন স্বাধীন যে সন্ধির কথা পড়ছিলাম। নিশ্চয়ই 15 নম্বরটা আরেকবার বলবো, অবশ্যই বলবো, কোনো অসুবিধা নেই। বাকি যার যা বলো, যার যার যেটা বলতে হবে সেটা আমি রিপিট করব, কোনো অসুবিধা নেই। 15 নম্বর ক্ষেত্রে ব্যাপারটা আমি বলছি। 15 নম্বর ক্ষেত্রে আমি বললাম, আচ্ছা এইটা বললাম যে এক্ষেত্রে মানে নাসিক্য অনুস্বার ব্যাপারটা এক্ষেত্রে আছে না, অন্তস্থ বা উষ্মবর্ণের পরে, অন্তস্থ বা উষ্মবর্ণের পরে, উষ্মবর্ণ পরে থাকলে, মানে এই যে তালেব্য স বা দন্তস্ব, এই যে উষ্ম বর্ণগুলি, অন্তস্থ বর্ণগুলি, যদি পূর্বপদের দন্তন্য ম থাকে, সেক্ষেত্রে আমরা সেটিকে অনুস্বারে পরিবর্তন হতে দেখছি। যেমন দনস যোগ অ, এক্ষেত্রে আমরা কি পেলাম না, দন্তন্যটা অনুস্বারে পরিণত হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে হয়তো তোমাদের সুবিধা হবে। যেমন ধরো হিনস, হিনস যোগ আ কি হচ্ছে হিংসা। কি বললাম, যে ওই অন্তস্থ বর্ণ বা উষ্ণবর্ণের, মানে উষ্ণবর্ণ পূর্বপদের দন্তবর্ণের পরে থাকলে সেক্ষেত্রে ওই দন্তন্য বা ম অনুস্বারে পরিণত হয়, এবং তার উদাহরণ আমি এক্ষেত্রে রেখেছি।
কেমন? বলো, বার যদি কোনো কিছু বলতে হয়, কারো কোনো জিজ্ঞাসা? সন্ধি বোঝা যাচ্ছে তো যারা রয়েছে আমার সঙ্গে? মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে? কোনো রকম অসুবিধা হলে বলো। যারা রয়েছে আমার সঙ্গে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ভালো মন্দ কিছু লাগছে কি? জটিল মনে হচ্ছে কি? আমি যেহেতু লিখে লিখে করছি এবং আমি এভাবেই পড়াতে একটু স্বাচ্ছন্দ্য অনুভব করি, সেই কারণেই এভাবে পড়াই। একটু বোর্ড ওয়ার্ক না করে একেবারে ওয়ার্ডে লিখি, যাতে তোমাদের পিডিএফ রেডি থাকে, তোমরা নিজেরা নোটসটা পেতে পারো, সেই কারণে। যারা রয়েছে, বেশ বুঝতে পারছো, বেশ বেশ, ঠিক আছে। কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে, আমি ব্যঞ্জন সন্ধির এই পুরো বিষয়টাকে আরেকবার আমি ভালো করে দেখে নেব। আমি নোটসটা তৈরি করে তোমাদের এই সপ্তাহের মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা সকলেই ভালো করে পড়তে থাকো। তোমাদের সব সব দিক থেকে পড়ার যাতে সুবিধা হয় তার জন্য সমস্ত স্টাডি নোট এবং টেস্ট আপলোড হতে থাকছে, নিশ্চয়ই খেয়াল করেছো যে ব্যঞ্জন সন্ধির টেস্ট আপলোড হয়ে গেছে, আরো টেস্ট আপলোড হবে। এবং এর জন্য নিজেরা ভালো করে প্রস্তুত হও, যাতে কোনোভাবেই সময় নষ্ট না হয় এবং পড়ার বিষয়ে যাতে মনোযোগ দিতে পারো। যার কাছে যে বিকরণ বই রয়েছে তা থেকেই পড়ো, সেটা কালীপদ বাবুর হতে পারে বা অন্য কোনো বই হতে পারে, বামনদেব হতে পারেন। সব বইপত্র নিয়েই পড়তে থাকো। আর এগুলো চর্চার বিষয়, রোজ চর্চা না করলে কিন্তু এগুলো হবে না। বেশ, তাহারুন ভালো লেগেছে, বেশ খুব সহজভাবে বুঝিয়েছেন। আমি নিশ্চয়ই সহজভাবে চেষ্টা করবো, আমি প্রতিনিয়ত সহজভাবেই পড়ানোর চেষ্টা করি। যদি তোমরা সহজভাবে বুঝতে পারো সেটাই আমার কাছে খুব আনন্দের, ভালো লাগে। আমি চেষ্টা করব। ধন্যবাদ তাহরুনকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি। চলো।